নমস্কার, আমি ডক্টর মৌমিতা নাহা, মেডিকেল ডাইরেক্টর, প্রাপ্তি ফার্টিলিটি ইনস্টিটিউট, কলকাতা। আপনাদের কাছ থেকে আমরা অনেক কোশ্চেন পেয়েছি এবং তার মধ্যে অনেক কোশ্চেনের রিপিটেশনও আছে। তো গত সপ্তাহে আমরা যা যা কোশ্চেন আপনাদের থেকে পেয়েছি সেগুলো শর্টলিস্ট করে কিছু কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ফার্স্ট কোশ্চেন, যেটা আমরা অনেকের কাছ থেকে পেয়েছি আপনাদের কাছ থেকে, যে আপনারা জানতে চেয়েছেন যে 35 বছর হয়ে যাওয়ার পর প্রেগন্যান্সি নেওয়া আর উচিত হবে কি না, এবং 35 হয়ে যাওয়ার পর যদি প্রেগন্যান্সি নেওয়া হয় তাহলে কি প্রবলেম হতে পারে। ফার্স্ট অফ অল, আমাদের ভারতীয় উপমহাদেশের মেয়েদের জন্য 35 একটা খুবই গুরুত্বপূর্ণ এজ। এই কারণে আমরা দেখেছি 35 হয়ে যাওয়ার পর এগের নাম্বার এবং এগের গুণগত মান খুব দ্রুত হারে কমতে থাকে। তো প্রেগন্যান্সি 35-এর আগে হয়ে গেলেই ভালো। কিন্তু যদি কোনো কারণে জবের জন্য, পড়াশোনার জন্য কেউ 35 বছর ক্রস করে গেছেন, তার মানে এই নয় যে তিনি আর প্রেগন্যান্সি নিতে পারবেন না। তবে হ্যাঁ, 35-এর পরে প্রেগন্যান্সি আসার সম্ভাবনা যেহেতু একটুখানি কম থাকে, যদি দেখা যায় 6 মাস ট্রাই করার পর আপনি কনসিভ করছেন না, তাহলে অবশ্যই বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে হবে। এবং যেটা সেকেন্ড পার্ট করেছেন কোশ্চেনটার, যে প্রেগন্যান্সিতে কি অসুবিধা হতে পারে, 35-এর পরে বাচ্চা কনসিভ হওয়ার পরে অ্যাবর্শনের রিস্ক একটু বেশি থাকে এবং বাচ্চার মধ্যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আসার সম্ভাবনাও একটু বাড়ে। কিন্তু এখন প্রচুর টেস্ট এসে গেছে যেগুলো দিয়ে আমরা খুব আর্লি প্রেগন্যান্সিতেই বুঝতে পেরে যাই বাচ্চার মধ্যে এই ধরনের কোনো সমস্যা আছে কি না, এবং তার সমাধান করে দেওয়া সম্ভব হয়। আচ্ছা, আমরা বাংলাদেশ থেকে অনেক কোশ্চেন পেয়েছি, যেখানে আপনারা জানতে চেয়েছেন যে আমি ঢাকাতে বা বাংলাদেশের অন্য কোথাও চেম্বার করি কিনা। তো আমি অ্যাট প্রেজেন্ট আমি বাংলাদেশে কোনো চেম্বার করছি না, বাট আপনাদের জন্য আমি একটা অনলাইন পরিষেবা চালু রেখেছি এবং আমরা ওভার ফোন কনসাল্ট করে থাকি। তো আমি নিম্নলিখিত যেই নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনাদের রিপোর্ট যদি পাঠিয়ে দেন এবং আপনাদের কী কোশ্চেন সেটা যদি আপনারা এই নাম্বারে জানান, আমি আমার সাধ্যমতো এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকে এটাও জানতে চেয়েছেন কি, যদি দুটো ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকে তাহলে খোলার কোনো উপায় আছে কিনা এবং ন্যাচারালি কনসিভ করা সম্ভব হবে কিনা। ফার্স্ট অফ অল, আপনি এটা জানাননি যে দুটো দিকের টিউব ব্লক আছে, এটা আপনি কিভাবে জানতে পেরেছেন? যদি HSG প্রসেসের মাধ্যমে জানতে পেরেছেন যে দুদিকে টিউব ব্লক আছে, তাহলে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি এটা একটা ফলস রিপোর্ট হয়। HSG টেস্টটা যেহেতু খুব পেইনফুল, অনেক সময় স্প্যাজমের জন্য টিউব বন্ধ বলে মনে হয়, যেটা সত্যিকারের বন্ধ নয়। এবং যদি টিউব HSGতে ব্লক এসছে, আমরা ল্যাপ্রোস্কোপি করার পরামর্শ দিই এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি টিউব খোলা থাকে বা খুব সামান্য ব্লকেজ থাকে, যেটা খুলে দেওয়া সম্ভব হয়। কিন্তু যদি অলরেডি আপনার ল্যাপ্রোস্কোপি হয়েছে এবং সেখানে ডাক্তারবাবুরা চেষ্টা করেও টিউব খুলতে পারেননি, তাহলে এটা প্রগনোস্টিক্যালি খারাপ এবং আবার ল্যাপ্রোস্কোপি করিয়ে খুব একটা কিছু লাভ হয় না। তো এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আমরা সাধারণত এমন ট্রিটমেন্টে চলে যেতে বলি যেখানে ফ্যালোপিয়ান টিউবের কোনো দরকার নেই, অর্থাৎ আমরা টেস্ট টিউব বেবি বা IVF করার পরামর্শ দিয়ে থাকি। এই লাস্ট কোশ্চেনের সঙ্গে রিলেটেড আরেকজন এরকম কোশ্চেন করেছেন কি, ওনার একটি 5 বছরের ছেলে আছে, কিন্তু দ্বিতীয় আর বাচ্চা আসছে না এবং উনি এক্স রে করিয়েছেন, সম্ভবত HSGর কথাই বলছেন, এবং সেখানে বলা হয়েছে ওনার টিউব নেই। দেখুন, ফার্স্ট অফ অল আপনার টিউব অবশ্যই আছে, আদারওয়াইজ আপনি কনসিভ করলেন কি করে? তো যেটা টিউব নেই, সম্ভবত ওরা HSGতে দেখাচ্ছে যে আপনার টিউব ব্লক আছে। তো সেটাকেই আপনাকে হয়তো এরকমভাবে বলেছে যে দুদিকের টিউব দেখা যাচ্ছে না। তো যেটা করতে হবে আপনাকে, আপনি আপনার লোকাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে একটা ল্যাপ্রোস্কোপি টেস্ট করান। ল্যাপ্রোস্কোপিতে আমার ধারণা আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবং টিউব খুলে দেওয়া সম্ভব হবে এবং আপনি ন্যাচারাল কনসেপশনের জন্যই ট্রাই করতে পারবেন। আরেকটা খুব ফ্রিকোয়েন্ট কোশ্চেন আমরা পেয়েছি কি, কনসিভ হয়ে যাওয়ার কতদিন পরে চেক আপে গেলে ভালো হয়? দেখুন, কনসিভ হয়েছে তো আপনি জানতে পেরেছেন, আপনার যেটা মেন্স আসার কথা ছিল সেটা আসেনি এবং তার মোটামুটি 3-4 দিন বা 7 দিন পরে প্রেগন্যান্সি টেস্ট করেই সাধারণত পেশেন্টরা জানতে পারেন তারা কনসিভ করেছেন। তো যখন আপনাদের ইউরিন প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আপনারা পেলেন, সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পরে আমরা ফার্স্ট আলট্রাসোনোগ্রাফি করতে বলি, এটা দেখার জন্য যে প্রেগন্যান্সি সঠিক জায়গায় এসছে কিনা, কটা বেবি এসছে, একটা না দুটো, এবং বেবির হার্টবিট এসছে কিনা। তো যখন আপনার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আপনি পেলেন, তার 3 সপ্তাহের মধ্যে আলট্রাসোনোগ্রাফি এবং ফার্স্ট ডক্টর চেক আপে গেলে ভালো হয়।
বাংলাদেশ থেকেই আরেকজন পেশেন্ট জানতে চেয়েছেন যে ওনার হাজব্যান্ডের অ্যাজিওস্পার্মিয়া আছে। অ্যাজিওস্পার্মিয়া মানে হলো ওনার যে শুক্রকিটের পরীক্ষা হয়েছে তাতে কোনো শুক্রকিট খুঁজে পাওয়া যায়নি। ভদ্রমহিলার বয়স এখন 32 এবং উনি জানতে চেয়েছেন কি ওনাদের জন্য কোনো ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে কি না। তো অ্যাজিওস্পার্মিয়া মানেই কিন্তু বাইরের থেকে বীর্য নিয়ে বা স্পার্ম ব্যাংক থেকে বীর্য নিয়ে ট্রিটমেন্ট করাতে হবে, একদমই নয়। অ্যাজিওস্পার্মিয়া আমরা প্রচুর পেশেন্টের পাই এবং অ্যাজিওস্পার্মিয়া থাকলে আমরা কিছু ব্লাড টেস্ট করে আগে এটা বোঝার চেষ্টা করি কি হাজব্যান্ডের থেকে আমরা স্পার্ম পেতে পারি কি না, ওনার টেস্টিস থেকে আমরা স্পার্ম রিট্রিভ করতে পারবো কি না এবং সেই স্পার্ম দিয়ে আমরা সুস্থ সন্তান দিতে পারবো কি না। তো এই রিপোর্টগুলো যদি নর্মাল হয় তাহলে যেই ট্রিটমেন্টের সাহায্য নেওয়া হয় সেই চিকিৎসাটার নাম হচ্ছে ইক্সি টেসা, যেখানে আমরা শুক্রথলি বা টেস্টিস থেকে ইনজেকশনের মাধ্যমে স্পার্ম রিট্রিভ করি এবং এই স্পার্মগুলোকে স্ত্রীর এগের ভেতরে ইনজেকশন করি, ইক্সি পদ্ধতির মাধ্যমে ঢুকিয়ে ভ্রূণ তৈরি করি এবং সেটা দিয়ে পেশেন্টকে কিন্তু প্রেগনেন্সি দেওয়া সম্ভব। এবং এই প্রসেসে কিন্তু আমাদের সেন্টারে বহু রুগীর কনসেপশন এসছে। নদিয়া থেকে আরেকজন পেশেন্ট জানতে চেয়েছেন যে ওনার 8 বছর বিয়ে হয়ে গেছে, প্রচুর পরিমাণে ওষুধ খেয়ে উনি ট্রাই করেছেন কিন্তু কনসিভ হয়নি এবং লোকাল ডক্টরেরা বলেছেন যে আইভিএফই ওনার জন্য একমাত্র চিকিৎসা। কিন্তু খরচ, যেহেতু আইভিএফ খরচা সাপেক্ষ চিকিৎসা, উনি তার জন্য ভয় পাচ্ছেন যে আদৌ উনি এটা করাতে পারবেন কি না। আচ্ছা, আইভিএফ ডেফিনেটলি একটি খরচা সাপেক্ষ চিকিৎসা, কিন্তু যদি ওয়াইফের বয়স কম থাকে এবং তার ওভারিয়ান রিজার্ভ ভালো থাকে তাহলে আইভিএফের খরচাকে কিন্তু অনেকটা কমিয়ে দেওয়া সম্ভব। তাছাড়াও ম্যাক্সিমাম বন্ধাত্ম সেন্টারগুলোতে এখন আইভিএফে ইএমআই ফেসিলিটি দেওয়া হয়, যেখানে একসাথে প্রচুর পরিমাণে টাকা পে করার দরকার পড়ে না। তো আপনি এই সুবিধা অ্যাভেল করে আইভিএফ চিকিৎসা করাতে পারেন। বিকজ 8 বছর যখন হয়ে গেছে, আপনি যদিও লেখেননি যে আপনার দিক থেকে বা হাজব্যান্ড দিক থেকে কোন দিক থেকে প্রবলেমের জন্য আপনি কনসিভ করছেন না, বাট বিয়ের 8 বছর হয়ে যাওয়ার পর আমরা সাধারণত আইভিএফ ট্রিটমেন্টের মাধ্যমেই সন্তান নিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে থাকি। তো আপনি আমাদের সাথে বা অন্য বন্ধাত্ম সেন্টারে যোগাযোগ করে দেখতে পারেন। আরেকজন লিখে পাঠিয়েছেন কি ম্যাম, আমি আপনারই পেশেন্ট, আইভিএফ করে টুইন প্রেগনেন্সি এসছে, আমার এখন 21 সপ্তাহ চলছে, আমি বেবির মুভমেন্ট কবে নাগাদ বুঝতে পারবো। তো যেহেতু 21 উইক হয়ে গেছে, এবার কিন্তু বেবির মুভমেন্ট বুঝতে পারা উচিত। সাধারণত 21 থেকে 24 সপ্তাহের মধ্যে বেবির মুভমেন্ট একদমই বোঝা যায়। তো আমার পরামর্শ হচ্ছে আপনি একটুখানি বেবির মুভমেন্টটা কনসেন্ট্রেট করে ফিল করার চেষ্টা করুন, স্পেশালি যখন আপনি খাওয়া দাওয়া করে উঠেছেন এবং একা সময় কাটাচ্ছেন, তবে পেটের মধ্যে একটা হালকা হাত রেখে আপনি বেবি মুভমেন্ট ফিল করার চেষ্টা করুন। আমার ধারণা আপনি মুভমেন্ট ফিল করতে পারবেন। বাংলাদেশ থেকে আরেকজন পেশেন্ট লিখেছেন, ম্যাম আমি ঢাকাতে একবার আইভিএফ করেছি কিন্তু বেবি হয়নি, আমার দ্বিতীয় আইভিএফ করার মতো সামর্থ্য নেই, তো আমি নর্মাল ট্রাই কি করতে পারবো? একদমই পারবেন, যদি আপনার এমন কোনো সমস্যা না থাকে যেটাতে নর্মাল কনসেপশনের চান্স একেবারেই নেই। নর্মাল কনসেপশনের জন্য আপনি অবশ্যই ট্রাই করুন। কিন্তু কিছু সমস্যা, যেরকম ধরুন যদি হাজব্যান্ডের স্পার্ম ভীষণই খারাপ থাকে বা আপনার দুটো দিকের ফ্যালোপিয়ান টিউবই ব্লক আছে বা নেই, কোনো সার্জারির জন্য বাদ হয়ে গেছে, তাহলে নর্মাল কনসেপশন সম্ভব নয়, তখন আপনাকে দ্বিতীয় সাইকেল আইভিএফের করার কথাই চিন্তাভাবনা করতে হবে। কিন্তু যদি এরকম কোনো প্রবলেম না থাকে, যেমন ধরুন আপনার ডিমের সংখ্যা কম বা আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, সব রিপোর্ট ভালো বা কনসিভ হচ্ছিল না, তাই জন্য আপনি আইভিএফ করিয়েছিলেন, এক্ষেত্রে কিন্তু আইভিএফ ফেলিয়ার হয়ে যাওয়ার পরেও নর্মাল কনসেপশন একদমই পসিবল এবং আপনি অবশ্যই নর্মাল কনসেপশনের জন্য ট্রাই করতে পারেন। মেদিনীপুর থেকে একজন পেশেন্ট লিখছেন যে ওনার অ্যাজিওস্পার্মিয়ার প্রবলেম আছে, কিন্তু ওনাদের যা ইকোনমিক কন্ডিশন তাতে উনি আইভিএফ অ্যাফোর্ড করতে পারবেন না। তো উনি জানতে চেয়েছেন কি ডোনার স্পার্ম দিয়ে আইইউআই করলে কি সাফল্য আসতে পারে? একদমই আসতে পারে। আইইউআই ট্রিটমেন্টের সাফল্যের হার সাধারণত 15 থেকে 20% হয় এবং আমরা দেখেছি আপনাদের মতো সমস্যা যাদের আছে, অর্থাৎ কিনা অ্যাজিওস্পার্মিয়া প্রবলেম যাদের আছে, ওয়াইফের দিক থেকে সব রিপোর্ট নর্মাল, তাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্টের সাফল্যের হার সব থেকে বেশি থাকে। তো আপনি অবশ্যই আইইউআই ট্রিটমেন্ট ডোনার স্পার্ম দিয়ে ট্রাই করুন এবং মনে রাখতে হবে কি এটাতে যেহেতু পার অ্যাটেম্পটে প্রেগনেন্সি আসার সম্ভাবনা 15 থেকে 20%, তো মাল্টিপল অ্যাটেম্প লাগতে পারে, বাট ওভারঅল আমরা দেখেছি প্রথম 3টে অ্যাটেম্পটের মধ্যেই ম্যাক্সিমাম পেশেন্টের কনসিভ হয়ে যায়। তাহলে আশা করছি আপনারা যা কোশ্চেন করেছিলেন তার অ্যাটলিস্ট কিছু কোশ্চেনের আনসার আমরা দিতে পারলাম আজকে। তো আপনাদের কাছ থেকে এই কোশ্চেন আমরা ওয়েলকাম করছি। আপনারা আপনাদের যা কোয়ারি আছে আমাদের লিখে পাঠান এবং আমরা সাধ্যমতো পরবর্তী ভিডিওগুলোতে সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। নমস্কার।